52 ভাষা আন্দোলনের জিন্নারকে বাংলা বিদ্বেষী একজন ব্যক্তি হিসেবে জেনে বড় হয়েছে। বাংলাদেশের যে বাঙালি জাতীয়তাবাদ, এটা এক্স্যাক্টলি হিন্দু জাতীয়তাবাদের মতোই, হিন্দুত্ববাদের মতোই। হিন্দুরা দেখে হচ্ছে ধর্মের ভিত্তিতে, বাঙালি জাতীয়তাবাদীরা দেখে ভাষার ভিত্তিতে। মানে এই সবচেয়ে বড় জিনিসগুলো ব্যাপার হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ যে 48 সালে মারা গেছে, তাহলে সে 52 সালের ভাষা আন্দোলনে তার নির্দেশে কিভাবে গুলি হয়, এই বিষয়টাই অনেকে জানে না। এই হ্যারাসমেন্ট করা, নামাজ পড়তে না দেওয়া, এটাই তো সব না। মূল ব্যাপারটা হচ্ছে কি, আপনি তাকে কাঠামোগত বৈষম্য করছেন কতটুকু। এটার উৎসটা কি? কেন মুসলিমদেরকে হেট করবে তারা? স্পেন একসময় মুসলিম প্রধান দেশ ছিল। যেভাবে স্পেনে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে, যেভাবে প্যালেস্টাইনে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে, ঠিক একই ফর্মুলা প্রয়োগ করে ভারতীয় উপমহাদেশ থেকে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করা হবে। প্রত্যেকটা নেতাই সবসময় বলছে যে আমরা অখণ্ড ভারত তৈরি করবো। নেহেরু, মুরারজি দেশাই, ইন্দিরা গান্ধী, সবাই। জিন্নাহ এই নেগেটিভ ক্যারেক্টার থেকে হঠাৎ করে বাংলাদেশে কেন কিভাবে পজিটিভ ক্যারেক্টার এই নতুন প্রজন্মের মধ্যে আলোচনার সূচনা হয়েছে? জিন্নাহ কি আসলে একটা নেগেটিভ ক্যারেক্টার? যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের যে যেখানে বসে আজকে ডেমোক্রেসি এন্ড জাস্টিস শো উইথ শোয়েব আহমেদ দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, কয়েকদিন আগে যে আমাদের ঈদুল আজহা উদযাপিত হয়েছে বিশ্বব্যাপী, ইন্টারেস্টিংলি এনাফ যে ভারতের বিভিন্ন জায়গাতে আমরা দেখেছি যে এই কুরবানির ঈদকে কেন্দ্র করে, গরু জবাইকে কেন্দ্র করে, ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে ভারতের মুসলমানরা নানাভাবে বাধার নিগ্রহের শিকার হয়েছেন। আল জাজিরা এটা নিয়ে ডিটেল রিপোর্ট করেছে এবং আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে বিভিন্ন জায়গার যে ভিডিও ফুটেজ গুলো আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের মুসলিমরা বা গোটা বাংলাদেশে এই বিষয়ে নানা রকম আলাপ আলোচনা চলছে, শুরু হয়েছে। এর মধ্যে খুব ইন্টারেস্টিংলি অনেকেই যে মুসলিম জাতীয়তাবাদী নেতৃত্ব যাদের হাত ধরে 1947 সালে ভারতীয় উপমহাদেশ দুই ভাগ হয়, দুটি রাষ্ট্র হয়, পাকিস্তান মুসলিমদের জন্য এবং ইন্ডিয়া হিন্দু মেজরিটি অঞ্চলগুলো নিয়ে, সেই মুসলিম জাতীয়তাবাদী নেতাদেরকে অনেকেই ধন্যবাদ দিচ্ছিলেন সোশ্যাল মিডিয়ায়। এ কারণে যে তাদের দূরদর্শিতার কারণে প্রথমে পাকিস্তান এবং পরবর্তীতে পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হয়েছে এবং বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হওয়ার কারণেই বাংলাদেশে আজকে ঈদুল আজহাতে কোনো নিগ্রহ ছাড়াই মুসলিমরা গরু জবাই থেকে শুরু করে তাদের ঈদের আনন্দটা স্বাধীনভাবে স্বাভাবিকভাবে করতে পারছেন। তো এই বিষয়ে আমরা এখন একটু কথা বলতে চাই যে হঠাৎ করে মুসলিম জাতীয়তাবাদী নেতারা কিভাবে বাংলাদেশে প্রাসঙ্গিক হয়ে উঠলেন, বিশেষ করে খুব ইন্টারেস্টিংলি এনাফ যে মোহাম্মদ আলী জিন্নাহ, যিনি পাকিস্তানের ফাদার অব দ্য নেশন যাকে কনসিডার করা হয়, তাকেও এখন বাংলাদেশে প্রাসঙ্গিকতা দেওয়া হচ্ছে বা তার নাম উচ্চারণ করা হচ্ছে কিছুটা কৃতজ্ঞতার সাথে। সেই বিষয়টি কি? এই বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের ভার্চুয়াল স্টুডিওতে জয়েন করেছেন মীর সালমান শামিল, তরুণ বুদ্ধিজীবী এবং যিনি অলসো পিএইচডি রিসার্চার, ইউনিভার্সিটি অফ জর্জিয়া, আমেরিকা থেকে উনি জয়েন করেছেন। সালমান শামিল, আপনাকে আমাদের ভার্চুয়াল স্টুডিওতে স্বাগতম। আপনাকেও ধন্যবাদ। মীর সালমান শামিল, আপনার কাছে আমি শুরুতে একটু জেনে নেই, সেটা হচ্ছে যে আপনি নিজে সোশ্যাল মিডিয়াতে মুসলিম জাতীয়তাবাদী নেতাদের অবদান এবং তাদের যে প্রাসঙ্গিকতা, কিছুটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড সহ অনেক বেশি তুলে ধরেছেন। মোহাম্মদ আলী জিন্নাহর প্রসঙ্গটা যদি আমরা একটু আলাপ করি, তাকে আমরা জানি যে পাকিস্তানের প্রতিষ্ঠাতা এবং বাংলাদেশের ভাষা আন্দোলনের সাথে তার একটা সম্পৃক্ততার কথা আমরা অনেকটা আমরা জেনে বড় হয়েছি, অনেকটা আমাদের জেনারেশন, যে বাংলা ভাষার বিরুদ্ধে তার একটা অবস্থান ছিল। 52 ভাষা আন্দোলনে অনেকেই ভুলভাবে হোক সঠিকভাবে হোক তাকে দায়ী করেন যে তার কারণে এই গোলাগুলি হয়েছে, বা যারা ভাষা শহীদ আছেন সালাম, রফিক, বরকত, তারা নিহত হচ্ছে। এই ধরনের আলাপগুলো হয়। আমি বলছি না যে হিস্টোরিক্যালি ফ্যাকচুয়ালি আলাপগুলো সঠিক, কিন্তু আপনি কি একটু আমাদেরকে এই বিষয়টা বলবেন যে জিন্নাহ এই নেগেটিভ ক্যারেক্টার থেকে হঠাৎ করে বাংলাদেশে কেন কিভাবে পজিটিভ ক্যারেক্টার এই নতুন প্রজন্মের মধ্যে আলোচনার সূচনা হয়েছে? জিন্নাহ কি আসলে একটা নেগেটিভ ক্যারেক্টার? আমরা মুসলিম হিসেবে জিন্নাহকে কিভাবে দেখা উচিত, বাঙালি মুসলিম হিসাবে? আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্নটা অনেক বড়। এখন এটা আপনার দুইটা দিক, এক হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহর সাথে ভাষা আন্দোলনের সম্পৃক্ততা, আর আরেকটা হলো ইদানিং কালে মোহাম্মদ আলী জিন্নাহকে, জিন্নাহ বাংলাদেশের জনপরিসরে প্রাসঙ্গিক হওয়া। দুই বিষয়।
আমি ভাষা আন্দোলনের প্রসঙ্গটা একটু পরে আসছি। বর্তমানে মোহাম্মদ আলী জিন্নাহ প্রাসঙ্গিক হওয়ার মূল কারণটা হচ্ছে ভারতে হিন্দুত্ববাদের উত্থান। হুম যদি ভারতে বিজেপির এই রকম জাগরণ না হতো তাহলে হয়তো বা মোহাম্মদ আলী জিন্নাহর কথা আমরা খুব বেশি বলতাম না, হুম এখন যতটা ব্যাপকভাবে বলছি। এই মুসলিম জাতীয়তাবাদ আগাগোড়াই ছিল একটা রিয়াকশনারি আপনার, এবং আমাদের ভেতরে এখন খুব বেশি প্রাসঙ্গিক হয়ে গেছে। কারণটা হচ্ছে গত ইলেকশনে কলকাতাতে বিজেপি জিতেছে এবং খুব বেশ বড় ব্যবধানে জিতেছে, এবং জেতার পরে তারা গরু কোরবানিতে নিষেধাজ্ঞা দান করছে এবং এমনকি মানে ছাগল বা কলকাতা বলতে ভেড়া। পুরো পশ্চিমবঙ্গের যেই রাজ্য পশ্চিমবঙ্গ, নির্বাচন, জি। হ্যাঁ, হ্যাঁ। এবং ইন্টারেস্টিংলি আনাফ এটার সাথে আপনার যদি এই ভারতীয় উপমহাদেশে হিন্দু জাতীয়তাবাদের শুরু হয়েছে মূলত কলকাতা থেকে। হুম 1867 সালে এই আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের চাচা সুরেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে হিন্দু মেলা শুরু হয়, এবং এটা হুম ছিল মূলত হচ্ছে আপনার পশ্চিমের প্রভাবিত। যখন ইউরোপে আপনি জানেন ওই একই সময়ে হচ্ছে ইংল্যান্ডে গ্লোরিয়াস রেভলিউশন হয়েছে, ফ্রান্সে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, তারপর নেপোলিয়ান তার ফ্রেঞ্চ রেভলিউশন পুরো ইউরোপ ছড়িয়ে দিছে। এখন হুম কলকাতা ছিল ব্রিটিশ ভারতের রাজধানী, এবং কলকাতার যারা হিন্দু মিডিল ক্লাস আমরা যাকে বলি, তারা ইউরোপীয় শিক্ষা গ্রহণ করে ইউরোপিয়ানদের সাথে মিশে ইউরোপিয়ানদের দ্বারা অনেক বেশি প্রভাবিত ছিল। তারা যখন দেখলো যে আচ্ছা ইউরোপে যখন একটা জাতীয়তাবাদের ঝড় উঠতেছে, আমরাও তাহলে এখানে কেন ওরকমটা করি না। আপনি হুম যদি বাংলা সাহিত্য দেখেন, বাংলা সাহিত্য আগে ওরা ইংরেজি সাহিত্য দ্বারা প্রভাবিত। ইংরেজি নাটক যেরকম বাংলা নাটকও তেমন, ইংরেজি উপন্যাস যেমন বাংলা উপন্যাসও তেমন। মানে ইংরেজি হুম উপন্যাস পড়ে সেটাকে বাংলায় করা হয়েছে, ঠিক একই ঘটনা করছে দর্শনের ক্ষেত্রে। ইউরোপে জাতীয়তাবাদের উত্থান হয়েছে, সেটা দেখে এই কলকাতার যারা মিডিল ক্লাস হিন্দু তারা শুরু হুম করে এই হিন্দু মেলা। এবং আপনি জানেন রবীন্দ্রনাথের প্রথম যে কাব্য হিন্দু মেলার উপহার, এটা কিন্তু হুম এই সেই হিন্দু মেলা একই। এখন আপনার এই হুম কলকাতার হিন্দু মেলা দেখে তার 50 বছর পরে ঢাকাতে হলো মুসলিম লীগ। অর্থাৎ কলকাতা হচ্ছে হিন্দু জাতীয়তাবাদের হচ্ছে উত্থান জন্মভূমি, আর ঢাকা হচ্ছে মুসলিম জাতীয়তাবাদের হলো জন্মভূমি। এই হুম দুইটা, তো এটা হচ্ছে একটা রিয়াকশনারি। ঠিক একই বর্তমানের জিন্না প্রাসঙ্গিক কারণ আমরা দেখতে পাচ্ছি কলকাতায় কলকাতায় মুসলমানরা এমনিতেই তৃতীয় শ্রেণীর নাগরিক অনেক আগে থেকেই। আপনি জানেন সাচার কমিটি রিপোর্ট নামে একটা রিপোর্ট করছিল, দেখাইছিল যে কলকাতায় প্রায় প্রায় 25 থেকে 30 ভাগ মুসলমান পশ্চিমবঙ্গে, কিন্তু সরকারি চাকরিতে তাদের অবস্থান 2 ভাগেরও কম। তাদের মুসলিম প্রধান এলাকায় স্কুল নাই, হসপিটাল নাই। তারা শিক্ষার হার অনেক কম, এবং শিক্ষায় তাদের ক্ষেত্রে তাদেরকে বৈষম্য করা হয়। এই অবস্থা তো ছিল ইতিমধ্যে আপনার সেই তৃণমূল কংগ্রেস কিংবা হচ্ছে আহ কমিউনিস্ট আমলে। এখন বিজেপি এসে গরু কুরবানি নিষিদ্ধ করে দিয়েছে, ছাগলও কুরবানি করতে দিচ্ছে না। এবং আপনার টিভিতে নিউজ করেছিলেন যে কলকাতার যে মুসলিম প্রধান এলাকায় সেখানে একটা থমথমে ভাব বিরাজ করতে, কেউ ছাগলও হুম কুরবানি দিতে সাহস পাচ্ছে না। এখন ওই জিনিসটা আমাদের ভেতরে হয়তো প্রভাবিত করছে অনেক বেশি, এই জন্য হুম জিন্না প্রাসঙ্গিক। আমার কাছে মনে হয় না জিন্নার প্রাসঙ্গিকতা তার নিজস্ব শক্তি থেকে আসছে। হুম হুম জিন্না এখনো প্রাসঙ্গিক হয়েছে ভারতীয় হিন্দুত্ববাদের রিয়াকশন হিসেবে। আমরা এখন অনুধাবন করতে পারছি আমরা কোন ধরনের বিপদে পড়তাম জিন্না না থাকলে। সেইখান থেকেই জিন্নার উত্থান। জি। ধন্যবাদ শামিল। আমরা যে আপনি যে প্রেক্ষাপটটা আলাপ করছেন সেটা তো শত বছর পুরানো, সে 1800 সালের কথা বলছেন, 1900 সালের প্রথম দিকের কথা বলছেন। তো এই যে ভারতে এই বিষয়ে আমার একটু জানতে ইচ্ছা করছে, এত বছর পরে এসে ভারতকে আমরা বৃহৎ বা সর্ববৃহৎ ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা এতদিন একটা পোট্রে করে আসছি, এখানে বিজেপি ক্ষমতায় এসেছে তাও তো দীর্ঘদিন হলো। হঠাৎ করে সেই শত বছর আগের যে হিন্দু মুসলিমদের দাঙ্গার অবস্থা বা মুসলিমদেরকে সাপ্রেশন করে রাখা, ভারত কি এই 100 বছরেও এই ধরনের অবস্থা থেকে বের হতে পারেনি আপনার মনে হচ্ছে? আমি প্রথমত মনে করি না ভারত কখনো এটার বাইরে ছিল। আপনি ঐতিহাসিক ভাবে দেখতে পারেন হচ্ছে মানে তাদের মানে বাইরে ছিল বলতে ভারত তো সাংবিধানিক ভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, তাই তো? সাংবিধানিক ভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এটা ঠিক, কিন্তু আপনার দেখতে হবে চর্চাটা কি। আচ্ছা। মানে সংবিধানের কনসেপ্টটা তো ইউরোপিয়ান কনসেপ্ট না, আমাদের উপমহাদেশ তো সাংবিধানিক কনসেপ্ট আমাদের উপমহাদেশই না। ইউরোপে যেভাবে সংবিধানটা কাজ করে আমাদের উপমহাদেশে কিংবা এই কোট আনকোট তৃতীয় বিশ্বের দেশে সংবিধানটা ওইভাবে কাজ করে না।
এখানে যে হচ্ছে সমাজের মূলধারার যে কার্যক্রম সেটার শক্তি সংবিধানের চেয়ে অনেক বেশি। এখন আপনার সংবিধানের বইতে আপনি ইউকেতে বা আমেরিকাতে সংবিধানের উপরে যতটা মানুষের যতটা প্রভাব এবং সংবিধানের উপরে মানুষ যতটা ভরসা করতে পারে, এটাই আমাদের উপমহাদেশে হয় নাই কখনো। আপনি সংবিধানে যাই লেখা থাকুক, ভারতের মূল ধারা আগাগোড়াই ছিল মুসলিম বিদ্বেষী, এবং ভারত দেশটা টিকেই আছে আপনার এই মুসলিম বিদ্বেষিতাকে পুঁজি করে। আর কোনো আর কোনো কোনো মূলসূত্র নাই ওদের। অবশ্য তিনটা বলা হয় যে মুসলিম বিদ্বেষ, গরু, বলিউড আর ক্রিকেট, এই চারটা। ওই গরুটা মুসলিম বিদ্বেষের অংশ, যে ভারত বর্তমানে ঠিক আছে এই তিনটা জিনিসের উপর বেস করে। তো ওদের সমাজে এটা সবসময় ছিল। আপনার নেহেরু, যে আপনার হচ্ছে এই যে ইন্ডিয়ান ডক্ট্রিনের রচয়িতা তো নেহেরু, সে তো নেহেরু ছিল কংগ্রেসের নেতা। ইন্ডিয়া ডক্ট্রিনটা কি, যে সেই গান্ধার থেকে আরাকান পর্যন্ত পুরাটা হচ্ছে হিন্দুস্তান, অর্থাৎ গান্ধার মানে আপনার কাবুল। এটা তো, এবং নেহেরু বলছিল যে ঘটনা যাই ঘটুক, এই পাকিস্তান, দুই পাকিস্তানি আবার ভারতের সাথে যোগ দেবে। তো তাদের চিন্তা ভাবনা তো একই রকম। এখন হিন্দুত্ববাদের একাধিক ফেস আছে, কমিউনিজম একটা ফেস, কংগ্রেস আর একটা ফেস, বিজেপি আর একটা ফেস, কিন্তু পেছনের ক্যারেক্টার একই। এই মানে যে আপনি এতগুলো ঘটনা ঘটছে, কংগ্রেস এবং বিজেপিকে আলাদাভাবে দেখতে রাজি না, আপনি বলতে না চাচ্ছেন না না, যে কংগ্রেস এবং বিজেপি যেই হোক না কেন তাদের মেইন মোটিভটা, যেমন ইসরায়েলে আমরা দেখি যেই সরকারে থাকুক না কেন, নেতানিয়াহুর দল আর অন্যদের দল যারাই ক্ষমতায় থাকুক, তাদের ওই একই এক্সপ্যানশন বা বৃহত্তর গ্রেটার একই ইসরায়েল। একই রকম আপনি বলছেন যে ভারতেরও যারাই ক্ষমতায় থাকুক, এটা কংগ্রেস হোক সোনিয়া গান্ধীর, রাজীব গান্ধীর নেতৃত্বে, অথবা নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি হোক, তারা এই এক্সপেনশন বা এই বৃহত্তর ভারত, আহ, একই অখণ্ড ভারত, এই ধরনের একটা কনসেপ্ট নিয়ে তারা কাজ করছে, এটা আপনি বলতে চাচ্ছেন? একই একই আপনি এটা ডেটা দেখেন, মুসলিম দাঙ্গা হয়েছে ভারতে কোন সময় বেশি, কিংবা আরো সহজ ভাবে দেখলে, আমরা এটা নিয়ে একটা কাজ করছিলাম, এখন ডেটাটা পরে দিতে পারবো। বিজেপি 10 বছরে সীমান্তে, বাংলাদেশ সীমান্তে কতজন মানুষ মারা গেছে, আর কংগ্রেসের 10 বছর কতজন মানুষ মারা গেছে, খুব বেশি পার্থক্য নেই, একই সংখ্যাটা। তারপরে আপনার হচ্ছে একই কংগ্রেসের সময় অবস্থা। কি মুসলিমরা ভারতে ভালো থাকে? আপনার কি মনে হয়, বা আপনার ডেটা বা রিসার্চে কি মনে হয় যে কংগ্রেসের সময় মুসলিমদের উপর অত্যাচার বা এই যে হ্যারাসমেন্ট, পাবলিক হ্যারাসমেন্ট, নামাজ পড়তে যাচ্ছে দাড়ি ধরে চড়থাপ্পড় মেরে দেয়া, বা এই যে আমরা কিছুদিন আগে দেখেছি যে এই বিজেপির ইয়াং ছেলে পেলে এক বৃদ্ধ মুসলিমকে জিজ্ঞেস করছে যে তারা কেন হিন্দু পাড়ায় থাকে, হিন্দু পাড়ায় মুসলিম থাকতে পারবে না। এই ধরনের সামাজিক হ্যারাসমেন্ট গুলো কি কংগ্রেস আমলে কম হয়, বা এটা টলারেবল না এরকম? বিজেপি কি এটা উৎসাহিত করে? এই ধরনের কি কোনো ব্যাপার আছে নাকি নাই? আপনার সামাজিক পর্যায়ে হয়তোবা কিছু কম থাকে, কিন্তু আপনার রাষ্ট্রীয় পর্যায়ে যে নিপীড়ন, রাষ্ট্রীয় পর্যায়ে যে বৈষম্য, এবং রাষ্ট্রীয় পর্যায়ে যে মুসলমানদেরকে আদারিং করার রাজনীতি, সেটা একই থাকে। এই দুইটার মধ্যে কোনো পার্থক্য থাকে না। শুধুমাত্র কিছুটা কম বেশি থাকে, তাও এটা অনেক বেশি না। কংগ্রেসের সময়ে হচ্ছে এই ব্যাপারটাকে আমরা কম প্রচার হয়, বিজেপির সময় প্রচারটা একটু বেশি হয়। বিজেপি যদি অপরাধটা করে সেটার প্রচারটা অনেক বেশি হয় কংগ্রেসের তুলনায়। এই জন্য জিনিসটা কিছু কম বেশি হতে পারে, কিন্তু ওভারঅল একই ব্যাপারটা। আর তো আমি তো আর হচ্ছে আপনার যে জিনিসটাকে বুঝতে হবে সেটা হচ্ছে, শুধুমাত্র তো এই হ্যারাসমেন্ট করা, নামাজ পড়তে না দেওয়া, এটাই তো সব না। মূল ব্যাপারটা হচ্ছে কি, আপনি তাকে কাঠামোগত বৈষম্য করছেন কতটুকু, আপনি কি তাকে পড়াশোনার সুযোগ দিচ্ছেন, আপনি কি তাকে চাকরির সুযোগ দিচ্ছেন, আপনি কি তাকে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন পদে নিয়োগ দিচ্ছেন। এই জিনিসগুলো তো কংগ্রেস এবং বিজেপি এক, তাদের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো ভেদ নাই। শুধুমাত্র পার্থক্য একটু, বিজেপি এই সরাসরি করছে, কংগ্রেস হয়তো বা একটু কম করছে, এছাড়া আর কোনো পার্থক্য নাই দুই দলের মধ্যে। আচ্ছা, আমরা একটু এটার মূলে যদি যাই, এই যে মুসলিমদেরকে, যারা ইন্ডিয়ার একটা বড় জনসংখ্যার একটা বড় অংশ মুসলিম, তো তাই না? প্রায় সম্ভবত আপনি আরো ভালো বলতে পারেন 15 কোটির উপরে সম্ভবত ওদের মুসলিম জনসংখ্যা ওভারঅল। তো এই যে বিশাল জনসংখ্যা, এদেরকে সাপ্রেস করে রাখার মানে হচ্ছে তো গোটা সমাজটা বা দেশটাই পিছনের দিকে চলে যাওয়া, নিচের দিকে চলে যাওয়া। এটার মূল উৎসটা কি? এটা কি আপনি বলতে চাচ্ছেন হিন্দুত্ববাদী ডকট্রেনটাই হচ্ছে এরকম, নাকি আপনি বলতে চাচ্ছেন হিন্দু ধর্মেতে কোনো উপাদান আছে যেটা কিনা এই প্রতিবেশীকে ঘৃণা করতে শিখাবে? এটার উৎসটা কি? কেন মুসলিমদেরকে হেট করবে তারা?
এই যে হচ্ছে আপনার এই হিন্দু হিন্দুত্ববাদের হিন্দুত্ববাদের যে দার্শনিক ধারণাটা, এইটা হচ্ছে জন্ম হয়েছে আপনার বঙ্কিমচন্দ্রের হাত দিয়ে, এবং তারপরে পরবর্তীতে সাভারকার এবং বা বাল গঙ্গাধর তিলক, তারা এটাকে হচ্ছে কোডিফাই করছে। এখন তারা যখন করছেন, প্রথমে তারা একটা সূত্র তৈরি করছে, যে একটা প্রথমে হচ্ছে পরিচয়ের একটা কমন গ্রাউন্ড তৈরি করছে, তারপরে কমন সূত্র তৈরি করছে। এই ক্ষেত্রে যেমন ধরেন তাদের পরিচয়ের ব্যাপারটা ছিল যে ধর্ম এবং ধর্মীয় তীর্থস্থান হতে হবে ভারতে, তারপরে হচ্ছে তারা হবে এই দেশের অধিবাসী, তারপরে হচ্ছে ভাষা, এরকম কয়েকটা। এবং এই ক্যাটাগরিতে সব ধর্মই পড়ে যায়, আপনি বুদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ, সব ধর্মই এই ক্যাটাগরিতে পড়ে যায় হিন্দুত্ববাদের কালচারালি। এবং এর বাইরে থাকে শুধুমাত্র মুসলিমরা। এখন মুসলিমদের প্রতি হেট্রেট কেন, এই প্রশ্নের জবাবটা হচ্ছে দেওয়া সম্ভব না আমার পক্ষে, এটা তারাই ভালো বলতে পারবে। তবে যখন কোন একটা ফ্যাসিস্ট আইডিওলজি, এটা হচ্ছে আপনি হিস্টোরিক্যালি যদি দেখেন, কোন ফ্যাসিস্ট আইডিওলজি যখন ক্ষমতা দখল করতে চায়, তখন স্বাভাবিকভাবে প্রথমে একটা কমন সূত্র তৈরি করে। যেমন জার্মানির যে হিটলার এবং নাৎসি বাহিনী, তারা কমন শত্রু তৈরি করছিল ইহুদিদেরকে, যে হ্যাঁ আমাদের একত্রিত হইতে হবে, আমাদের দেশকে আগায় নিয়ে যেতে হবে, আমাদের শত্রু হচ্ছে ইহুদি, এরা আমাকে মারবে। ইভেন আপনার এখন যে পশ্চিমে যে বর্ণবাদী দেশ, মানে যারা হচ্ছে অতি উগ্র বর্ণবাদী দল, তারাও একটা কমন এনিমি তৈরি করছে, যে হ্যাঁ মুসলিম হোক, আবার ইদানিং কালে চাইনিজ, এই কাজটা এরা সবসময় করে। এবং ভারতে এই কাজটা করছে হচ্ছে, ভারতে কমন এনিমিটা বানাইতে হচ্ছে মুসলিম। কারণ একটা কথা আছে, আপনি একজন মানুষকে বোঝানোর চাইতে ভুল বোঝানো সহজ। আপনি একজন মানে একটা সিভিলাইজড অবস্থাতে আপনি একটা রাষ্ট্র পরিচালনা করবেন, কিংবা আপনি সিভিলাইজড ওয়েতে ক্ষমতায় যাবেন, তার চাইতে আপনি সাধারণ মানুষকে জুজুর বই দেখাবেন যে আমাদের একত্রিত হতে হবে, নাহলে এরা দখল করে ফেলবে, সেক্ষেত্রে আপনার কাজটা করা অনেক বেশি সহজ। এটা একটা কারণ হতে পারে। ওকে, মানে মুসলিমদের কে হচ্ছে সেই জুজু বা তাদের যে একটা কমন এনিমি পোট্রে করতে হয় আর কি, তাদের এজেন্ডা গুলো বাস্তবায়নের জন্য, তো মুসলিমরা হচ্ছে সেই বলির পাঠা আর কি। আপনার কি কোনো আইডিয়া আছে মুসলিমদেরকে কি করতে চায় আসলে ভারত? এই যে এখন ধরেন গরু জবাই করতে দিচ্ছে না, ঈদ পালন করতে দিচ্ছে না, হ্যারাসমেন্ট করছে, আবার আপনি যেটা বললেন যে নেহেরু ডক্ট্রিনের আন্ডারে সেই আফগানিস্তান থেকে আরাকান পর্যন্ত বৃহত্তর অখণ্ড ভারতের একটা কনসেপ্ট বা আইডিওলজিক্যাল তাদের একটা চিন্তা ভাবনা আছে। তো ধরেন সেটা প্রতিষ্ঠিত হলে ওরা কি চায়, যে মুসলিমরা সব চলে যাক এটা চায়, নাকি মুসলিমরা থাকুক ভারতে, সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকুক, এটা চায় ভারত? কি চায় আসলে? আপনার যদি এটা যদি আমরা ওদের যারা হচ্ছে দার্শনিক জনক তাদের হিসাব দেখি, আপনি যদি বঙ্কিমচন্দ্র, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ, মৃণালিনী এই উপন্যাসগুলো পড়েন, এগুলোকে বলা হয় হিন্দুত্ববাদের যে দার্শনিক ভিত্তি। আনন্দমঠে যেমন ভারতকে একটা হিন্দু দেবী হিসেবে উপস্থাপন করা হয়েছে। তারপরে আপনার দেবী চৌধুরানীতে হিন্দু রাষ্ট্রের যে রাষ্ট্রনীতি এবং বীরত্বের কাহিনী বলা হয়েছে, এটা বিভিন্ন। রাজসিংহতে আপনার মুসলিম শাসকদের বিরুদ্ধে হিন্দুদের বিদ্রোহ, ওই যে আপনার জুজু, ওদেরকে তারায় আমরা একটা রাষ্ট্র কায়েম করবো এবং সেখানে শুধু থাকবে হিন্দুরা। এখন মুসলিমদের কি করবে তারা, এটা একটা বড় প্রশ্ন। কারণ বাংলাদেশেও প্রায় 20 কোটি মুসলিম আছে, ভারতে প্রায় 25 কোটি, পাকিস্তানেও প্রায় 25 কোটি। এই 70 কোটি মুসলিমকে তারা কি করবে, এটা একটা প্রশ্ন। এই ক্ষেত্রে তাদের কথা আপনি যদি দেখেন, তারা বলে যে যেভাবে স্পেনে, স্পেন একসময় মুসলিম প্রধান দেশ ছিল, যেভাবে স্পেনে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে, যেভাবে প্যালেস্টাইনে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করা হয়েছে, ঠিক একই ফর্মুলা প্রয়োগ করে ভারতীয় উপমহাদেশ থেকে মুসলিমদেরকে নিশ্চিহ্ন করা হবে। এটা ওপেন অ্যান্ড ব্ল্যাঙ্ক। ব্যাপারটা কিন্তু এরকম না যে ওদের ছোটখাটো মানুষ কেউ বলতেছে। কংগ্রেসের এই বিজেপির সেক্রেটারি বিবি মাধব, আমি নাম মনে নেই আমার ভালো, উনি এটা কিন্তু বলছিল যে যেভাবে হচ্ছে স্পেনে মুসলিমদেরকে হচ্ছে ডি মুসলিমাইজ করা হয়েছে, একইভাবে আমরা ভারতেও করবো। আর একটা বছর 10 আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, ভাইরাল তখন তো ছিল না, সেটা হচ্ছে জাতিসংঘের যে ভারতের প্রতিনিধি, তার একটা অভ্যন্তরীণ ঘরোয়া বৈঠকে বলতেছে যে আমাদের হাতে তো অলরেডি মডেল আছে, আমাদের মডেলটা কি, স্পেনের মডেল।
হুম, হুম, স্পেন একসময় মুসলিম প্রধান ছিল, যেভাবে স্পেন থেকে মুসলিমদেরকে বের করে ফেলা হয়েছে, আমরা একইভাবে ভারত থেকে মুসলিমদেরকে বের করে ফেলবো। হুম, 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 এটা হচ্ছে একটা অ্যাঙ্গেল। আর 2 নম্বর অ্যাঙ্গেল তারা সম্ভবত যেটা আসামে করতেছে, আসাম কিছুটা কিছুটা দরিদ্র এলাকা দেখে আসামের ব্যাপারে আমরা জানি না, সেটা হচ্ছে তারা হয়তো বা সেই মডেলটাও নিতে পারে। আসামের যারা মুসলিম, ওখানে প্রায় কয়েক লক্ষ মুসলমানদেরকে মানে আক্ষরিকভাবে দাস বানানো হয়েছে। তাদেরকে একটা ক্যাম্পের মধ্যে রেখে দিছে, সেখানে কোন রকম গাদাগাদি করে বাঁচে। তারা সকালবেলায় বাইরে আসে, বাইরে এসে কাজ করে, এবং তাদেরকে বলা হয় যে মজুরি দেয় না, কোন রকম খাইতে দেয় তাও ঠিক মতো না। তারা সারাদিন কাজ করে, আবার তাদেরকে ক্যাম্পের মধ্যে ঢুকায়। একদম মানে আমি কিন্তু আমি নিজেও কিন্তু আধুনিক এই দাস। ক্যাম্পের কথা জানতাম না আর কি, আপনার কাছে আমি প্রথম শুনছি। এটা কি এখন হচ্ছে? আধুনিক, আমরা কথা বলছি এখন এটা এটা হচ্ছে? এটা আসামে হয়েছে। এটা আসামে হয়েছে, একই কাজটা তারা পশ্চিমবঙ্গে করতেছে, পশ্চিমবঙ্গে করবে। এবং শুভেন্দু অধিকারী তো ঘোষণা দিচ্ছে যে যখন ওদেরকে ধরবেন, ওদেরকে ধরে পাঠাই দিবেন। এবং এটা হচ্ছে, আপনি বিবিসি বাংলার রিপোর্ট ছিল 2-3 দিন আগে, যে বহু লোক সীমান্তের ওখানে আছে, তারা কিভাবে ফেরত আসবে। দাবি করা হচ্ছে তারা নাকি বাংলাদেশি, পরবর্তীতে ভারতীয় কর্তৃপক্ষ ওদেরকে নিয়ে একটা ক্যাম্পে রাখছে। এবং এই ক্যাম্পটা আসলে দাস ক্যাম্প, এগুলো এদেরকে চিপ লেবার হিসেবে ইউজ করবে। হুম, হুম, এখন হুম, এই দুইটা পার্সপেক্টিভ আছে তাদের। আচ্ছা। এটা তো ভয়াবহ আর কি। এটা যদি ওদের মানে একটা হচ্ছে যে ফাউল টক, যেটা শুভেন্দ্র করেন অনেক সময়, বা আরেকটা যদি ওই ওদের ফাউল টক যেটাকে আমরা ভাবি, সেটা যদি তার সিরিয়াস থট হয়, এটা তো খুব উদ্বেগের বিষয় আর কি। না, তো এটা আমরা হচ্ছে এটা এটা বাংলাদেশের মুসলিমরা এই ব্যাপারটাকে সিরিয়াসলি নেয় না। কারণ ধরেন, ভারত ফ্রম ডে ওয়ান 1947 সাল থেকে আজ পর্যন্ত তারা অখণ্ড ভারতের দাবি থেকে সরে আসে নাই। তারা বলতেছে আমরা অখণ্ড ভারত করবো, এবং এক্ষেত্রে বিজেপি, কংগ্রেস, কমিউনিস্ট, তৃণমূল, তাদের ভেতরে কোনো মতভেদ নাই। তাদের ভিতরে বাইরে যত মতভেদ থাকুক, ইসের ব্যাপারে, অখণ্ড ভারতের ব্যাপারে মতভেদ নাই। কিংবা ওই যে আম আদমি পার্টি, এটা হঠাৎ করে ইভেন বাংলাদেশের বা পাকিস্তানের মুসলমানদের মধ্যে ওই প্রার্থীটা জনপ্রিয় হয়ে গেছিল। আম আদমি পার্টি দিল্লিতে ক্ষমতায় গিয়ে কি করছে? যত মুসলমান এলাকা ছিল নাম পরিবর্তন করে ফেলছে, মুসলিমদের নামে যত রোড ছিল সেগুলো পরিবর্তন করে ফেলছে। এবং তারা প্রত্যেকটা নেতাই সবসময় বলছে যে আমরা অখণ্ড ভারত তৈরি করব। সেটা নেহেরু, মুরারজি দেশাই, ইন্দিরা গান্ধী, সবাই। হুম, হুম, হুম। এবং তারা ভারতের পার্লামেন্টে একটা মানচিত্র বসায় দিছে। এবং তারা তাদের দাবি ব্যাপারে এখনো অনেস্ট এবং বলেই যাচ্ছে। কিন্তু আমরা মনে করতেছি এরা হয়তো মানে এমনি এমনি বলতেছে না, ব্যাপারটা আসলে এমনি এমনি না। তারা তারা যে দেশটা হিসেবে টিকে আছে, তারা দলটার যে আইডিওলজি হিসেবে টিকে আছে, এগুলোর উপর বেস করে, এবং তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং তারা চালিয়ে যাবেই। হুম, হুম, হুম। ওকে। তো আমরা আমরা আবার অনুষ্ঠানটা যেখানে শুরু করেছিলাম সেখানে একটু চলে যাই। এই যে ভারতের যদি এই অবস্থা হয়, যে কাগজ কলমের ধর্ম নিরপেক্ষতা বাদ থাকলাম, আমেরিকা সহ বহির্বিশ্বে আমরা খুব প্রগতিশীল হিসেবে নিজেদেরকে উত্থাপন করলাম, আইটিতে খুব এগিয়ে যাচ্ছি হিসেবে দেখলাম, বা চাঁদে চন্দ্রযান পাঠিয়ে দিলাম, ইত্যাদি ইত্যাদি। আবার ভেতরে আমার দেশের নাগরিকরা জাস্ট অন্য ধর্মের হওয়ার কারণে তাদেরকে আমরা থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস সিটিজেন করলাম, এবং আপনি যে ইনফরমেশন দিলেন যে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করে সেখানে চিপ লেবার হিসাবে, যেটা নিকৃষ্টতম আর কি, দাস প্রথা মতো করে আমরা তাদেরকে ব্যবহার করলাম নিজের দেশের নাগরিককে, শুধুমাত্র ভিন্ন মত বা ভিন্ন ধর্মের কারণে। তাহলে তো ভারত সেই আগের হাজার বছর আগের বা শত বছর আগের যেই আপনার এই শ্রেণী, ভিন্ন এটাকে কি বলে, হিন্দু ধর্মের যে ভিন্ন বর্ণপ্রথা। বর্ণপথা, রাইট, বর্ণপথা থেকেই আমি বেরোতে পারলাম না আর কি। আর আমি চাঁদে এখন চন্দ্রযান পাঠিয়ে আমি তাহলে কি অ্যাচিভ করলাম? তাহলে তো এটা খুব উদ্বেগের বিষয়। তো আমরা অনুষ্ঠানটা শুরুই করেছিলাম জিন্না কেন প্রাসঙ্গিক, বা বাংলাদেশে হঠাৎ করে জিন্নার নাম কেন উচ্চারিত হচ্ছে। তো আপনার কি এখন মানে এই আলোচনার প্রেক্ষিতে আমরা কি এইটাই তাহলে বলতে পারি যে এই বর্ণ প্রথা বা দাস প্রথা, বা আমাদের বাংলাদেশের বা উপমহাদেশের মুসলিমদেরকে মুসলিম পরিচয় ন্যূনতম অধিকার দিয়ে বেঁচে থাকার সংগ্রামের কারণেই এখন জিন্না প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে, বা জিন্নার নাম আবার উচ্চারিত হচ্ছে? এক্স্যাক্টলি, এই কারণেই, মানে আর কোনো কারণ নাই। এটা হচ্ছে এই হিন্দুত্ববাদীদের উগ্রতা, মুসলিম বিদ্বেষ, এবং সেখান থেকেই জিন্নাটা প্রাসঙ্গিক হচ্ছে। আর এর ভিন্ন কোনো কারণ নাই। আচ্ছা। তো আমরা ওইখান থেকে যদি একটু আসি, শামিল, সেটা হচ্ছে যে এই আলাপটা যদি আপনি বাংলাদেশে করতে চান, কারণ আমরা তো আমাদের যে জেনারেশনটা বড় হয়েছে, ৭১-এর মুক্তিযুদ্ধ একটা বড় বিষয় আমাদের পাঠ্যপুস্তকে,
আমি জানি না কোন ক্লাস থেকে, বাট একদম শিশু শ্রেণী থেকেই মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের উদ্ভব নিয়ে 71 সাল থেকেই আসলে আলোচনাটা শুরু হয়। তো আমাদের একটা বড় জেনারেশন বড়ই হয়েছে, পাঠ্যপুস্তকে পড়ে পড়ে বড় হয়েছে, এবং টিভি রেডিও এগুলো তো আছে, এগুলো আমি বাদই দিলাম, বাট যেটা তারা মুখস্থ করে পরীক্ষায় লিখে বড় হয়েছে সেটা হচ্ছে যে এই পাকিস্তানের থেকে আলাদা হওয়া বা পাকিস্তানের বৈষম্য বা পাকিস্তানের তৎকালীন নেতৃবৃন্দের মধ্যে জিন্নাহ হচ্ছে অন্যতম। আমি যেটা শুরুতে বলছিলাম যে 52 ভাষা আন্দোলনের জিন্নার কে বাংলা বিদ্বেষী একজন ব্যক্তি হিসেবে জেনে বড় হয়েছে। মানে এটা হচ্ছে একটা প্রশ্ন, মানে এটা হচ্ছে আমি আপনার দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন, সেটা হচ্ছে জিন্না আমাদের উপরে উর্দু চাপিয়ে দিতে চাইছিল। জিন্না কি শুধু বাঙালির উপরে উর্দু চাপিয়ে দিতে চাইছিল? পাকিস্তানের শতকরা 6 ভাগ মানুষ উর্দু কথা বলতো, এবং এই 6 ভাগের অ্যারাউন্ড 4 ভাগ বাস করতো পশ্চিম পাকিস্তানে, 2 ভাগ প্লাস 5 ভাগ প্লাস বাস করতে হচ্ছে পশ্চিম পাকিস্তানে, 2 ভাগ প্লাস বাস করতে হচ্ছে পূর্ব পাকিস্তানে তথা মানে বর্তমান আপনি বলছেন বাংলাদেশে। মাত্র 6% মানুষ উর্দু বলতো পুরো পাকিস্তানের? জি, পুরো পাকিস্তানে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাহলে প্রশ্ন হচ্ছে, জিন্না নিশ্চয়ই পাঞ্জাবিদের উপর উর্দু চাপিয়ে দিতে চাইছে, পশতুদের উপর উর্দু চাপিয়ে দিতে চাইছে, সিন্ধি ভাষীদের উপর উর্দু চাপিয়ে দিতে চাইছে, ঠিক না? কারণ পশ্চিম পাকিস্তানের মূল ভাষা হচ্ছে 3টা, আরো 2-একটা ভাষা আছে, পাঞ্জাবি, পশতু, সিন্ধি, এই 3টা ভাষাই হচ্ছে ওদের মূল ভাষা। তো তাহলে মানে, এবং জিন্নার নিজের মাতৃভাষা ছিল হচ্ছে গুজরাটি, এবং উনি খুব ভালো উর্দু জানতেন না। মানে এই প্রশ্নটা আমাদের করতে হবে, মানে আপনার কেন তাহলে উনি সবার উপরে উর্দু চাপিয়ে দিতে চাচ্ছেন কেন? এটা হচ্ছে এক। আর হচ্ছে 2 নাম্বার হলো আপনার হচ্ছে জিন্না তো মারা গেছেন 1948 সালে, ভাষা আন্দোলনের চূড়ান্ত পাইছে হচ্ছে 1952 সালে। 1952 সালে পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিল? খাজা নাজিমুদ্দিন। বাঙালি ছিলেন, খাজা নাজিমুদ্দিন, ঢাকা নবাব খাজা পরিবারের। নাজিমুদ্দিন, এটা তো আপনাদের মানে বাঙালির জাতীয় নেতা। পূর্ব বাংলার যে মুখ্যমন্ত্রী উনি ছিলেন, তারা প্রধানমন্ত্রী বলতো, পূর্ব বাংলার প্রধানমন্ত্রী ছিলেন নুরুল আমিন, তিনিও বাঙালি। তারপর আপনার ঢাকার যে ম্যাজিস্ট্রেট সেও বাঙালি ছিল, যে পুলিশ কমিশনার সেও বাঙালি ছিল, এবং যারা গুলি করছে তারা সবাই বাঙালি ছিল। মানে এখানে আসলে জিন্না প্রসঙ্গটা আসে কিভাবে? এটা একটা অপ্রাসঙ্গিক ব্যাপার। আর 2 নাম্বার, ভাষা আন্দোলনের প্রাসঙ্গিকতা, এটা অনেক দীর্ঘ আলাপ। এক্ষেত্রে শুধুমাত্র আমি একটা উদাহরণ দিব, আপনার 2022 সালে হচ্ছে বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফরে যায়, এবং সেই নিউজিল্যান্ডের ত্রিদেশীয় একটা সিরিজ হয়েছিল সম্ভবত, নিউজিল্যান্ড, বাংলাদেশ এবং পাকিস্তান। তো সেখানে আমাদের বাংলাদেশি অধিনায়ক, বর্তমান অধিনায়ক লিটন দাস, এবং হচ্ছে পাকিস্তানের বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান, তারা 3জন মিলে একটা আলোচনা করতেছিল, সেটা বেশ ভাইরাল হয়। সেখানে লিটন দাস, তারা যেহেতু বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের কাছে জানতে চাচ্ছিল যে কি ধরনের পরামর্শ চাচ্ছিল, কিভাবে খেলবো কিংবা কিভাবে প্রেশার ক্রিয়েট মানে করবো। সেক্ষেত্রে লিটন বাংলাভাষী, রিজওয়ান ছিল পশতুভাষী, আর মোহাম্মদ রিজওয়ান আর বাবর আজম ছিল পাঞ্জাবি ভাষী, এই 3জন। কিন্তু তারা 3জন যখন কথা বলে, কোন ভাষায় কথা বলছে? তারা উর্দু ভাষায়। কথা বলছিল। উর্দু ভাষায় কথা বলছে। এটা হচ্ছে লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এটা হচ্ছে সারা দুনিয়ারই একটা কমন কনসেপ্ট। একটা দেশে যখন একাধিক ভাষাভাষীর জনগণ বসবাস করে, তখন একটা কমন ভাষা, এটাকে লিঙ্গুয়া ফ্রাঙ্কা বলে লিঙ্গুইস্টিক্স এর দৃষ্টিতে। একটা কমন ভাষা হচ্ছে রাষ্ট্রভাষা হিসেবে সিলেক্ট করা হয়, যে ভাষাটা সবাই বোঝে। আপনার যখন নেহেরু রবীন্দ্রনাথকে চিঠি লেখেন, রবীন্দ্রনাথকে জিজ্ঞেস করেন যে ভারতের রাষ্ট্রভাষা কি হওয়া উচিত, রবীন্দ্রনাথ তো বাংলা সাহিত্যের সবচেয়ে বড় সাহিত্যিক, রবীন্দ্রনাথ বলছে অবশ্যই হচ্ছে হিন্দি হতে হবে, হচ্ছে ভারতের রাষ্ট্রভাষা। তো আবার হচ্ছে 1948 সালে যখন, মানে 47 সালে স্বাধীনতার পরে যখন হিন্দিকে রাষ্ট্রভাষা করা হয়, আপনার পূর্ব বাংলায় তো খুব বেশি কবি সাহিত্যিক নাই না, মুসলিম কবি সাহিত্যিকের সংখ্যা খুবই কম হিন্দু কবি সাহিত্যিকের সাথে যদি তুলনা করেন। বাংলা সাহিত্যের 10 ভাগের 8 ভাগ কমপক্ষে হিন্দুদের অবদান, হিন্দু এবং নাস্তিক সাহিত্যের অবদান। মুসলমানরা আপনার 20% তো হবে না, তারও কম, নজরুলকে বাদ দিলে আরো কম। তো কলকাতা এত সমৃদ্ধ সাহিত্যিক ছিল, এত সমৃদ্ধ ভাষা বিজ্ঞানী ছিল, তারা কিন্তু একবারও এই হিন্দিকে রাষ্ট্রভাষা করার বিরোধিতা করে নাই। তারা হিন্দিকে রাষ্ট্রভাষা হিসেবে মেনেছে, কারণ তারা বুঝতো যে হ্যাঁ, একটা রাষ্ট্রভাষা কাকে বলে, কোনটা চলতে হবে। পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে অবভিয়াসলি উর্দুই যুক্তিযুক্ত ছিল। বাংলায় 52 ভাগ মানুষ কথা বলে, কথা সত্য, কিন্তু পাঞ্জাবের মানুষ বাংলা বোঝে না।
আপনার হচ্ছে সীমান্ত প্রদেশের মানুষ, বালুচের মানুষ বাংলা বোঝে না। আবার হচ্ছে বাংলাদেশের মানুষ হচ্ছে পাকিস্তানের যে মূল ভাষা পাঞ্জাবি বোঝে না। একমাত্র উর্দু হচ্ছে সেই ভাষা যেটা চট্টগ্রামের মানুষ বোঝে, নোয়াখালীর মানুষ বোঝে, পেশোয়ারের মানুষও বোঝে, আবার আবোটাবাদের মানুষও বোঝে। এটা উর্দু এবং হিন্দি হচ্ছে এই উপমহাদেশের ন্যাচারাল লিঙ্গুয়া ফ্রাঙ্কা, এবং এই রাষ্ট্রভাষাটা উর্দুই হওয়ার উচিত ছিল। এর মানে এটা না যে মোহাম্মদ আলী জিন্নাহ বাংলা বিদ্বেষী ছিল কিংবা পাকিস্তান সরকার বাংলা বিদ্বেষী ছিল। আমি আরেকটা কথা বলে রাখি এখানে, গত 70 বছরে যদি 47 সালের পরের থেকে হিসাব করি, বাংলা ভাষার উপরে এবং বাংলা ভাষাকে আধুনিকায়ন করতে, বাংলা ভাষাকে কোডিফাই করতে যাবতীয় কাজ হয়েছে পাকিস্তান আমলে 1947 থেকে 1970 সাল পর্যন্ত। এরপরে বাংলাকে নিয়ে তেমন তেমন কোনো কাজই হয় না। বাংলা একাডেমি প্রতিষ্ঠা করছে পাকিস্তান আমলে, এবং পাকিস্তান আরো একটা কাজ করছিল, কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ড। পরবর্তীতে 71 সালের পরে বাংলাদেশ সরকার এসে এটা বন্ধ করে দেয়, কেন্দ্রীয় বাংলা উন্নয়ন বোর্ডটা। আপনার যে বাংলা কিবোর্ড আমরা এখন দেখি, এটা তৈরি করা হয়েছে পাকিস্তান আমলে। বাংলা ভাষার যত অভিধান, আপনি বাংলা একাডেমিতে যাবেন, যত অভিধান সব প্রস্তুত করা হয়েছে পাকিস্তান আমলে। আঞ্চলিক ভাষার অভিধান লেখা হয়েছে পাকিস্তান আমলে। বাংলা ক্যালেন্ডার সংস্কার করা হয়েছে পাকিস্তান আমলে। তারপর আপনার আঞ্চলিক ভাষার যে বিভিন্ন পুঁথি সাহিত্য, এই জিনিসগুলো সংগ্রহ, এটা করা হয়েছে পাকিস্তান আমলে। তারপর আবার যে বিভিন্ন প্রতিশব্দ তৈরি করা, অর্থাৎ ইংরেজি বাংলা প্রতিশব্দ, এগুলো বেশিরভাগ কাজ হয়েছে পাকিস্তান আমলে। 1971 সালের পরে আপনি বাংলা একাডেমির একটা ভালো কোনো কাজ দেখাতে পারবেন না যে বাংলা একাডেমি এই কাজটা করছে। সবই হয়েছে পাকিস্তান আমলে। পাকিস্তান সরকার বাংলা বিরোধী ছিল, এটা আসলে একটা ভুল কথা। এটা ছিল না, তারা কেউ বাংলা বিরোধী। মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, জিন্নাহ তো বাংলা বিরোধী ছিলই না, পাকিস্তান সরকারও বাংলা বিরোধী ছিল না, বরং বাংলার উন্নয়নে অনেকগুলো কাজ করেছে। আপনি যে উদাহরণগুলো দিলেন, এটাই আপনি বলতে চাচ্ছেন? বাংলা উন্নয়নের বেশিরভাগ কাজই করছে পাকিস্তান সরকার। বাংলাদেশের গত 50 বছর তেমন কোনো কাজই করেনি বাংলা একাডেমি। গত 50 বছরে খালি শেখ মুজিবের নামে 200-300 বই ছাপাইছে, এর বাইরে আর তেমন কিছুই করে নাই। আচ্ছা, এবং পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোতে তো বাংলা ডিপার্টমেন্ট আছে, করাচি বিশ্ববিদ্যালয়ে বাংলা ডিপার্টমেন্ট আছে। সব বিশ্ববিদ্যালয় নাই, তবে হ্যাঁ আছে, কয়েকটা বিশ্ববিদ্যালয় আছে। করাচি বিশ্ববিদ্যালয় আছে। হচ্ছে যে মোহাম্মদ আলী জিন্নাহর কবরের যে ফলকটা, এপিটাফটা, ওইখানেও তো বাংলা লেখা আছে আর কি। মোহাম্মদ আলী জিন্নাহর কবরে এপিটাফে বাংলা লেখা আছে, এবং মোহাম্মদ আলী জিন্নাহকে ভিলেন বানানো হয়েছে 1970 দশকের পরে। মোহাম্মদ আলী জিন্নাহ যখন মারা যান, এক্ষেত্রে আপনার হচ্ছে এই আহমদ সফার একটা লেখা আছে যে তখন বাংলাদেশে পুরা শোকের ছায়া নেমে যায়। আপনার বাংলা কবি সাহিত্যিক গুলো যার যত আছে, আপনি যত কবি সাহিত্যিকের নাম বলতে পারেন, সুফিয়া কামাল, ফরুক আহমেদ, তারপরে হচ্ছে আরো যারা যারা আছে, সবাই মোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে একাধিক কবিতা লিখছেন। মোহাম্মদ আলী জিন্নাহকে ভিলানাইজ করা হয়েছে 70-এর দশকের পরে, এবং তার বাংলা বিদ্বেষী, বাংলা পূর্ব বাংলা বিদ্বেষী, এগুলো আসলে ভুয়া কথা। তারপরে যে আর একটা কথা বলি, একটা কথা আমাদের এই ফিকশনটা প্রচলিত আছে যে 1952 সালে যখন মোহাম্মদ আলী জিন্নাহ বললেন যে উর্দু শাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান, তখন নাকি সবাই না না করে উঠছিল। এটা পুরো চূড়ান্ত মিথ্যা কথা। এরকম কোনো ঘটনাই ঘটে নাই। আপনি ইউটিউব সার্চ করবেন, এই ভিডিওটা ইউটিউবে পাওয়া যায়। সবাই তালি দিচ্ছে, আপনি ইউটিউবে ভিডিও শুনতে পাবেন যে হলো রাষ্ট্রভাষা হবে উর্দু। এবং এছাড়া বাংলাদেশের অন্যতম প্রধান প্রধান ইতিহাসবেত্তা বলা যেতে পারে, বা দার্শনিকও বলতে পারেন, নাস্তিক দার্শনিক বদরুদ্দিন ওমর, তার মানে ভাষা আন্দোলনের উপরে করা সবচেয়ে ভালো কাজ পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও বাংলা ভাষা, যে সেখানে উনি লিখছেন যে না, এরকম কোনো ঘটনা ঘটে নাই। মানে এগুলো একটা কাল্পনিক ফিকশনের উপরে দাঁড়ায় আছে। এটা হচ্ছে, আমরা তো সাংস্কৃতিক ভাবে অনেক বেশি মাজুর ছিলাম গত মানে পলাশির পরে থেকে মুসলিমদের অবস্থায় পরে পার্মানেন্ট সেটেলমেন্টের মাধ্যমে মুসলিম মিডিল ক্লাসকে ধ্বংস করে ফেলা হয়। এই আমাদের এই সাংস্কৃতিক পিছিয়ে থাকার সুযোগটা নিয়েছিল কলকাতার কোটানকোট এই হিন্দু এবং নাস্তিক সাহিত্যিক এবং বুদ্ধিজীবীরা। তারা আমাদের মুখ দিয়ে এই জিনিসগুলো বের করছে। মোহাম্মদ আলী জিন্নাহ বাংলা ভাষা বিরোধী ছিল, মোহাম্মদ আলী জিন্নাহ হচ্ছে ভাষা আন্দোলনে গুলি করছে মোহাম্মদ আলী জিন্নাহর নির্দেশে, পাকিস্তান বাংলাকে ছোট করে দেখতো। এই কোনোটার আপনার কোনো দালিলিক প্রমাণ নেই। মানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ যে 48 সালে মারা গেছে, তাহলে সে 52 সালের ভাষা আন্দোলনে তার নির্দেশে কিভাবে গুলি হয়, এই বিষয়টাই অনেকে জানে না। মানে আমরা 2-2-4 মিলিয়ে ভাবি যে 52 সালের ভাষা আন্দোলনে গোলাগুলি জিন্নাহর নির্দেশে করা হয়েছে, যেহেতু সে একটা ভাষণ আগে দিয়েছিল উর্দু চাপিয়ে দেওয়ার। আচ্ছা, আমি শামিল আপনার কাছে আমি একটা জিনিস জানতে চাই। আপনি একটু আগে বলছিলেন যে পাকিস্তানের 3টা প্রধান ভাষা পশ্চিম পাকিস্তানে,
তৎকালীন পশ্চিম পাকিস্তানে 3টা ভাষা সবচেয়ে বড় ছিল, এর মধ্যে পাঞ্জাবি, সিন্ধু, আরেকটা কি বলেছিলেন আমি ভুলে গেলাম। সিন্ধি, পশতু। পশতু। এই 3টা ভাষার অবস্থা এখন কি? এই যে উর্দু তো পশ্চিম পাকিস্তানের, বা এখন যে পাকিস্তান তার রাষ্ট্রভাষা, এই 3টা ভাষা এখন কি অবস্থায় আছে সেখানে? তারা কি বিপন্ন? না, তারা বিপন্ন কেন হবে? তারা যেমন ছিল তেমনই আছে। রেদার আমি আপনাকে একটা মজার স্ট্যাটিস্টিক দেই, আমি সরাসরি বলতে পারবো না, তবে আপনি কিংবা আপনার দর্শক যদি গুগল করে অবশ্যই খুঁজে পাবে। আপনি অবশ্যই জানেন পিউ রিসার্চ ইনস্টিটিউট নামে একটা প্রতিষ্ঠান আছে হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে, যাদের কাজ মূলত জরিপ করা বিভিন্ন বিষয়ে। হুম, হুম, তারা একটা জরিপ করছিল যে কোন প্রজন্ম, মানে আমেরিকাতে বসবাসকারী হচ্ছে দ্বিতীয়, মানে অন্য দেশে বসবাসকারী যারা, তাদের মধ্যে মাতৃভাষাটা মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কতদিন টেকে। হুম, হুম, হ্যাঁ, সেই ক্ষেত্রে দেখা যায় যে পাঞ্জাবি ভাষা, যারা পাঞ্জাব থেকে, পাকিস্তানের পাঞ্জাব এবং ভারতের পাঞ্জাব উভয় থেকে যারা হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রে এসেছে, হুম, তাদের 3 প্রজন্ম পর্যন্ত পাঞ্জাবি একদম ফ্লুয়েন্ট জানে। হুম, হুম, অর্থাৎ যারা আসছে তাদের ছেলে, তাদের নাতি, তাদের ছেলেরা হুম, 3টা প্রজন্ম পর্যন্ত ফ্লুয়েন্ট পাঞ্জাবি জানে, পাকিস্তানের পাঞ্জাবি যারা। আর বাংলা দ্বিতীয় প্রজন্ম এসে স্ট্রাগল করে, তৃতীয় প্রজন্ম আর কেউ বাংলা জানেই না। হুম, 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 হুম। আচ্ছা, আচ্ছা। তার মানে হচ্ছে অর্থাৎ যে যদি যদি উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়ার কারণে পাঞ্জাবি, সিন্ধু বা পশতু বিপন্ন না হয়, তাহলে তো সেই হিসাবে কি আমরা ধরে নিতে পারি যে থিওরিটিক্যালি, হাইপোথেটিক্যালি আর কি, যদি উর্দু তখন রাষ্ট্রভাষা হতো, তাহলে পরে বাংলারও বিপন্ন হওয়ার এত বেশি ভয় আসলে ছিল না। এটা ওটা অসম্ভব। আপনি এরকম উদাহরণ পৃথিবীতে আরো অনেক আছে। ইন্দোনেশিয়াতে আপনি চিন্তা করেন, ইন্দোনেশিয়ার হচ্ছে যে রাষ্ট্রভাষা, সেটা খুব বেশি মানুষ কথা বলে না। বেশিরভাগ মানুষ কথা বলে হচ্ছে, মানে ইন্দোনেশিয়ার রাষ্ট্রভাষা তো বাহাসা। বাহাসায় ইন্দোনেশিয়ার অ্যারাউন্ড 20 ভাগ মানুষ কথা বলে, 60% মানুষ আরেকটা ভাষায় কথা বলে। আমার এই মুহূর্তে নাম মনে করতে না। এটা রাষ্ট্রীয় পর্যায়ের সাথে ভাষা কেড়ে নেওয়ার তো কোনো সম্পর্ক নাই। ওরা আমার মুখের ভাষা মানে কি আপনি যে আপনার। আপনি যে কথাটা বলছিলেন, লিঙ্গুয়া ফ্র্যাঙ্কা হিসাবে বিভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠী যারা সেম ভৌগোলিক রাজনৈতিক পরিমণ্ডলে থাকে, তাদের মধ্যে একটা কমন কমিউনিকেশন মিডিয়া হিসাবে ইউজ করা, তাই তো? তার বেশি কিছু না। যে আরেক ভাষাকে এবারে কিছু মানে আপনি উর্দু এখন রাষ্ট্রভাষা হয়েছে দেখে আপনি বাসায় বাংলা বলতে পারবেন না, বা পাঞ্জাবি বা সিন্ধু বলতে পারবেন না, সেটা আসলে ছিল না, তাই তো? এটা 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 বাজে কথা। আপনাদের যে একজন বিখ্যাত কবি লিখছে যে কি মাগো ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দিবে না। এটা কোন ধরনের স্টুপিডিটি! মায়ের কোলে শুয়ে শুনে শুনে গল্প শুনতে দিবে না মানে, এটার মানে কি? এটার কোনো, মানে এই পুরাটা প্রোপাগান্ডা এবং মিথ্যা। এর কোনো বাস্তবিক কোনো সত্যতা নাই। হুম, হুম, হুম। আচ্ছা, ঠিক আছে। মীর সালমান শামিল, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আর কি। আমি শেষ করতে চাই, এটাও একটা বড় ডিসকাশনের বিষয়, আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আমরা আরো বসবো। সংক্ষেপে একটু বলেন, সেটা হচ্ছে যে 47-এ যখন দেশ ভাগ হয়, তখন আমরা এই যে ইন্ডিয়ান মুসলিমদের এখন যে দুরবস্থার কথা আমরা শুনতে পাচ্ছি, এই ধর্মের ভিত্তিতে যখন ভারতবর্ষ বিভক্ত হলো, তখন তো মুসলিম প্রধান বা মুসলিম দেশ পাকিস্তানে ভারতের অনেকেই হিজরত করে এসেছেন, তাই তো? বাংলাদেশে বা বর্তমান বাংলাদেশে যারা এসেছেন, পূর্ব পাকিস্তানের তারা যখন এসেছিলেন, তাদেরকে আমরা বৃহৎ অংশে বিহারি বলি, যদিও শুধু বিহার থেকে আসেনি, সমগ্র ভারতবর্ষ থেকে এসেছে, বা এই অঞ্চলে বাংলাদেশের কাছাকাছি ভারতের অঞ্চলগুলো থেকে অনেকে এসেছেন। তাদেরকে কি আমরা ভালো ট্রিট করতে পেরেছি, বা এই বিহারি ট্রিটমেন্টটা আমরা এখন কিভাবে করি? যেহেতু আমি কেন প্রশ্নটা করছি, এই কারণে করছি, আপনি সংক্ষেপে উত্তর দিন, এটা নিয়ে হয়তো বা অনেক ডিসকাশন করা আছে। এই কারণেই করছি যে এই যে জিন্না যদি এখন বাংলাদেশে প্রাসঙ্গিক হয়, বা বাংলাদেশের যারা জেনজি আছে তারা যদি এখন জিন্নাকে আম, অবদানকে ধন্যবাদ জানাতে চায়, তাহলে তো পরে ওই প্রসঙ্গটাও আসে, যারা বাংলাদেশে তখন এসেছিল, পূর্ব পাকিস্তানে তখন এসেছিল, ভারতের এই এই নির্যাতন থেকে বাঁচার জন্যই তো এসেছিল, তারা কি বাংলাদেশে এসে এই সঠিক ট্রিটমেন্টটা পেয়েছে, বা এখনো পাচ্ছে, বা কি অবস্থায় আছে তারা? এখানে এখানে একটা খুব চমৎকার প্রসঙ্গ আছেন, এটা একটা আত্মসমালোচনার প্রসঙ্গ চলে আসে। আমরা ভারতীয় হিন্দুত্ববাদীদের এত সমালোচনা করছি যে তারা হিন্দু মুসলমানকে দেখে মুসলমানদেরকে অত্যাচার করে। হুম, হুম, বাংলাদেশের যে বাঙালি জাতীয়তাবাদ, এটা এক্স্যাক্টলি হিন্দু জাতীয়তাবাদের মতোই, হুম, হুম, হিন্দুত্ববাদের মতোই। হিন্দুরা দেখে হচ্ছে ধর্মের ভিত্তিতে, বাঙালি জাতীয়তাবাদ এরা দেখে ভাষার ভিত্তিতে। আপনি চিন্তা করেন নায়ক রাজ্জাক, তিনি কিন্তু বাংলাদেশের মানুষ না, তিনি আসছেন পশ্চিমবঙ্গ থেকে। হুম, হুম, তারপরে বদরুদ্দিন ওমর,
বাংলাদেশের অন্যতম বড় বুদ্ধিজীবী, তিনি আসছেন পশ্চিমবঙ্গ থেকে। আনিসুজ্জামান, তিনি আসছেন পশ্চিমবঙ্গ থেকে। তাদেরকে আমরা এত সম্মানিত করছি কারণ কি, তারা বাংলায় কথা বলে। কিন্তু এই একই এলাকা থেকে আসছে উর্দু ভাষী জনগণ, তাদেরকে আমরা, এই যে আমরা একটু আগে বলছিলাম না যে ভারত বিহারে কনসেন্ট্রেশন ক্যাম্প বানাচ্ছে, সেই বিহারীদেরকে যারা আসছে তাদের সব সহায় সম্পদ কেড়ে নিয়ে তাদেরকেও তো আমরা একটা কনসেন্ট্রেশন ক্যাম্পে ঢুকাই দিছি। শুধুমাত্র দাস হিসেবে ব্যবহার করতেছি না হয়তো, কিন্তু তাদেরকে কনসেন্ট্রেশন ক্যাম্প, বর্তমান যে ধানমন্ডি এলাকায় যত বাড়ি আছে তার শতকরা 70% এর মালিক ছিল বিহারীরা। 71-এর পরে আমরা তাদেরকে মেরে কেটে একটা কনসেন্ট্রেশন ক্যাম্প ঢুকিয়ে দিলাম। এই ব্যাপারটা আত্মসমালোচনা করার সময় আসছে, এবং এই আত্মসমালোচনা আজকে হোক বা কালকে হোক করতেই হবে। এবং তাদের উপরে আমরা যে গত শতাব্দীব্যাপী, প্রায় অর্ধ শতাব্দীব্যাপী অত্যাচারটা করছি, এই প্রশ্নটা বাংলাদেশকে একদিন না একদিন সলভ করতে হবে। আপনি কিন্তু বলতে পারেন যে আচ্ছা, ওরা হচ্ছে 71 সালে দেশভাগের বিরোধী ছিল, ঠিক আছে মেনে নিলাম। দেশভাগের বিরোধী ছিল তো আপনার হচ্ছে খানে সবুর, দেশভাগের বিরোধী ছিল সালাউদ্দিন কাদের চৌধুরী, মতিউর রহমান নিজামী, দেশভাগের বিরোধী ছিল হচ্ছে আব্দুর রহমান বিশ্বাস, চৌধুরী কামাল ইবনে ইউসুফ। এরা এরা দেশভাগের বিরোধী ছিল। রাজা ত্রিবিত রায় তারাও ছিলেন বিরোধী। হ্যাঁ, তো তাদেরকে আপনি প্রধানমন্ত্রী বানালেন, শাহজাদুর রহমানকে প্রধানমন্ত্রী বানালেন, চৌধুরী কামাল ইবনে ইউসুফকে মন্ত্রী বানালেন, সালাউদ্দিন কাদের চৌধুরীকে মন্ত্রী বানালেন, কিংবা জামাতের যারা নেতৃবৃন্দ তাদেরকে মন্ত্রী বানালেন, সবকিছু করলেন। কিন্তু আপনি বিহারীদেরকে কেন ওই কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখছেন? শুধুমাত্র ওই যে চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আব্দুর রহমান বিশ্বাস, শাহজিজরা বাংলায় কথা বলে এই কারণে। বাঙালি জাতীয়তাবাদ ভারতীয় হিন্দুত্ববাদের মতোই সমান উগ্র এবং সমান বৈষম্যবাদী। আমরা ভারতের সমালোচনা করতেছি অবশ্যই এবং রাইটলি, একই সাথে আমাদের নিজেদেরও সমালোচনা করতে হবে। এটা আজকে করি বা 50 বছর পরে করি বা 100 বছর পরে করি, এই সমালোচনা এবং এই যে আমরা এই জনগোষ্ঠীর উপর যে অত্যাচারটা করছি এবং করে যাচ্ছে গত 30 বছরের, এর দায় অবশ্যই বাংলাদেশে একদিন শোধ করতে হবে। এর দায় শোধ না করে বাংলাদেশ আগাইতে পারবে না কখনো। আচ্ছা, ধন্যবাদ শামিল। আমি বলেছিলাম যে এটা লাস্ট প্রশ্ন করব আপনাকে, কিন্তু আমি এই প্রশ্নটা হচ্ছে, ওই প্রশ্নটা ছিল লাস্ট প্রশ্নের আগের প্রশ্ন মনে হচ্ছে। এই জেনজির এখন যে মুসলিম জাতীয়তাবাদী নেতা জিন্নাহ সহ তাদেরকে আবার অন্যভাবে দেখছে, ইতিহাস অন্যভাবে পাঠ করার চেষ্টা করছে। জেনজির যে পলিটিক্যাল পার্টি বাংলাদেশের, যাদেরকে বলা হয় রিপ্রেজেন্ট করছে জেনজিদেরকে, জাতীয় নাগরিক পার্টি, এই জিন্নাহ কেন্দ্রিক আলোচনাটা হওয়ার পরে তাদের একজন আলোচিত নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি স্ট্যাটাস দিলেন যে জিন্নাহর যেই দেশের স্বপ্ন, সেটা থেকে বর্তমান বাংলার স্বপ্ন ভিন্ন। আপনি আবার মাতৃভাষা বাংলা, রাইট, আপনি আবার সেখানে তার বিপরীতে সম্ভবত আপনি নিজে একটা পোস্ট দিয়েছেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি পলিটিক্যাল টাউট। একটু ব্যাখ্যা করবেন কি বুঝাতে চেয়েছেন? ঘটনা হচ্ছে এখানে আলোচনাটা হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশ, শুধু বাংলাদেশ না, এই আলোচনাটা হচ্ছে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত, তিনটা দেশে মুসলমানদের মধ্যে আলোচনাটা হচ্ছে যে 1947 সালে মোহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে যে দেশটা ভাগ হলো, এর জন্য ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মুসলমানরা বেঁচে গেছে। এই কুরবানি দিতে আমাদের কোনো সমস্যা হচ্ছে না, নামাজ পড়তে যেতে ভয় লাগতেছে না। এই আলোচনার মধ্যে হঠাৎ করে নাসিরউদ্দিন পাটোয়ারি বললো আমার ভাষা বাংলা। আমাদের এখানে হতেছে মোহাম্মদ আলী জিন্নাহকে যারা স্মরণ করতেছেন, মনে রাখতেছেন আমার ভাষা বাংলা, উর্দু আমার ভাষা না। এটার সাথে এটার কি সম্পর্ক? মোহাম্মদ আলী জিন্নাহ নিজেও কিন্তু উর্দু ভালো বলতে পারতেন না বা পাঞ্জাবি ভালো বলতে পারতেন না। ওনার নিজের ভাষা ছিল ইংরেজি। উনি দুনিয়ার যত কথাবার্তা বলতেন ইংরেজিতে বলতেন। ইংরেজি, জি। তো এইখানে এই প্রসঙ্গ এনে মোহাম্মদ আলী জিন্নাহকে ডিসক্রেডিট করার অর্থ কি? এটা দ্বারা উনি কি বোঝাতে চান? এটা হচ্ছে ডেসপারেটলি এই উদ্ভট কথা বলে আলোচনায় থাকা। নাসিরউদ্দিন পাটোয়ারির সমালোচনার আরো জায়গা আছে। উনি যখন মির্জা আব্বাসকে নির্বাচনের সময় চাঁদ আব্বাস, অনেক বড় গডফাদার, অনেক বড় সন্ত্রাসী, এই ধরনের রেটরিক দেওয়া শুরু করলেন, এটা তো আসলে ঠিক না। আপনি হচ্ছে যদি করে কেউ একজন, আপনি এইভাবে একটা নেতা, গত 20 বছর ধরে তো তারা নির্যাতিত ছিল। আমরা সবাই প্রত্যক্ষ করছি, মির্জা আব্বাসের বাসায় পুলিশ গিয়ে হামলা করে ভাঙচুর করে সমান করে দিছে। তিনি অত্যাচারিত হয়েছেন, তার বিরুদ্ধে থাকবেন অবশ্যই, তার বুদ্ধকে ঊর্ধ্বে কথাটা আমি বলছি না, কিন্তু আপনি তো এইভাবে বলতে পারেন না কাউকে। এইভাবে বলার রাজনৈতিক সংস্কৃতিটা তো ভালো না অবশ্যই। এবং উনি ওটা বলে গেছেন। এখন তারপরে এসে হচ্ছে উনি এখন আবার হচ্ছে এই জিন্নার, এক্ষেত্রে জিন্নাকে নিয়ে হঠাৎ করে বললেন এগুলার, আবার তারপরের দিন আবার আল্লামা ইকবালের একটা ছবি শেয়ার দিছে। এটা উনি একটা পলিটিক্যাল ক্লাউন। সে
ডেসপারেটলি আলোচনায় থাকার জন্য সে যায় সবকিছু করতে রাজি আছে। আচ্ছা, মানে নাসিরুদ্দিন পাটোয়ারির স্ট্র্যাটেজি কি এটাই যে মানে মুসলিম জাতীয়তাবাদী কথাবার্তা বলে মুসলমানদের ভোট, আবার যারা বাঙালি জাতীয়তাবাদী তাদের পক্ষে একটা দুটা কথা বলে তাদের ভোট, বা আপনি যেটা বলছেন এটা সেটা বলে একটা আলোচনার কেন্দ্রবিন্দুতে নিজেকে থাকা, এই জন্যই আপনার কাছে মনে হচ্ছে যে সে একটা পলিটিক্যাল টাউট, তার আইডিওলজিক্যাল স্ট্যান্ড বা ভিত্তি কম, সেটাই আপনি মনে মনে করছেন? এক্স্যাক্টলি। জি। আচ্ছা, মীর সালমান শামিল, আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। অনেক ভালো থাকবেন। আগামীতে আবার বসবো আপনার সাথে ইনশাল্লাহ। আপনাকে ধন্যবাদ।